নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়িতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের দিনটি আমাদের চ্যানেলের জন্য এবং বিশেষ করে আমার জন্য অত্যন্ত আনন্দের। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আর অদম্য সমর্থনে আমাদের এই বিশেষ ধারাবাহিক একলা পথের লড়াই আজ পা রাখল তার 10ম পর্বে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মতো একলা মায়ের জীবন সংগ্রামের যে কাহিনী আমরা শুরু করেছিলাম তা আজ এক বিশ্বাস করল, আর এই পুরো সাফল্যের কৃতিত্ব আপনাদের। গত পর্বগুলোতে আমরা দেখেছি সমাজের বাঁকা নজর আর প্রতিকূল পরিবেশের মাঝেও এক মা তার সন্তানকে আগলে রাখার জন্য কতটা মরিয়া। কিন্তু লড়াই যত দীর্ঘ হয়, পরীক্ষা তত কঠিন হতে থাকে। আজ 10ম পর্বে আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হব যা এই মা আর মেয়ের জীবনের মোড় চিরতরে বদলে দিতে পারে। 10ম পর্বের এই বিশেষ নিবেদনে আপনারা যেমন রোমাঞ্চ পারে তেমনি পাবেন হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কিছু মুহূর্ত। যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের প্লেলিস্টে চেক করে নিতে পারেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ ধামাকা, একলা পথের লড়াই পর্ব 10। মেহুল, আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝতে দাও। আচ্ছা, ও কি রেগে আবার স্কুলের দিকে চলে গেল নাকি? কি করে ফেললাম আমি? কি করে ফেললাম আমি এতটা রেগে গেলাম কেন? ও নিশ্চয়ই আমার উপরে খুব রেগে গেছে। আমি যে কখনো ওর গায়ে হাত তুলিনি। তিতলি মা, আমার যে খুব বড় ভুল হয়ে গেছে। তিতলি। মেহুল নাম ধরে জোরে জোরে ডেকে উঠল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধুই নিজের কথাটা আবারও প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কিংশুক বলে উঠল, মেহুল, শোনো, এসব কথা পরে ভাববো আমরা, এখন ওকে খুঁজতে হবে। তুমি বরং ওদিকে রাস্তায় যাও, দেখো মেয়েটা আবার স্কুলের দিকে চলে গেল কিনা। আর আমি নিচের দিকে যাচ্ছি, যদি বাড়ির দিকে চলে যেত। কিংশুক। মেহুল হঠাৎ করেই কিংশুকের হাতটা ধরে বলল, আমার খুব ভয় করছে কিংশুক। ও তো আমাকে না বলে কোথাও যায় না, এখন কোথায় চলে গেল বলো তো? ওর কিছু হলো না তো? ও তো কখনো এমন করে না। কিংশুকেরও ভয় লাগছে, কিন্তু যতটা পারছে ও মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। শান্তভাবে বলল, চিন্তা করো না, আমি দেখছি, কিচ্ছু হবে না। আসলে ও আমাদের উপরে রেগে গেছে, তাই এরকম করেছে। তুমি যাও, ওপরটা দেখে এসো, আর দেরি করো না। আর আমি নিচের দিকে যাচ্ছি। শোনো না। মেহুল তখনও হাতটা ছাড়েনি, যেন আরো কিছুটা আঁকড়ে ধরে বলল, আমি একা যেতে সাহস পাচ্ছি না, তুমি যাবে আমার সাথে? আচ্ছা। কিংশুক মেহুলের দিকে তাকিয়ে আছে। ও ভাবল, যে মেহুল একটু আগেই রাগারাগি করছিল তিতলি এখানে আমার কাছে এসেছে বলে, আর সেই মেহুলই এখন এক মুহূর্তেই বদলে গেছে। আসলে মনের মধ্যে রাগটা জমে আছে, সেটাই বেরিয়ে এসেছে। কিন্তু মন থেকে মেহুল ঠিকই মানে আমি ওদের নিজেদেরই লোক। কিংশুক। মেহুল হাতটা সামান্য টান দিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমার সাথে? আচ্ছা দাঁড়াও, আমি একবার দোকানগুলোকে জিজ্ঞেস করে দেখি, যদি ওরা কিছু বলতে পারে। ও হাসপাতালের মধ্যে কোথাও যায়নি তো? ওখানে একবার খোঁজ করবে তুমি? না, ও ওখানে গিয়ে কি করবে? কাউকেই তো চেনে না। আমার মন বলছে হয় ও স্কুলের দিকে গেছে, আর না হলে বাড়ির রাস্তায় চলে গেছে। চলো চলো দেখি। কিংশুক দৌড়ে গেল যে দোকান থেকে এর আগের দিন চকলেট কিনেছিল সেই দোকানে। ওখানে জিজ্ঞেস করলো, দাদা, এইদিকে কোনো বাচ্চা মেয়েকে আসতে দেখেছেন? হ্যাঁ, মনে হয় কিছুক্ষণ আগে একটা বাচ্চা মেয়েকে দেখলাম। ও তো ওই ঢালু রাস্তা ধরে নিচের দিকে নেমে গেছে। কথাটা শুনেই মেহুল কাঁদতে শুরু করেছে। ও জানে ওই জায়গায় প্রচুর পাহাড়ি বাঁক, এদিক ওদিক থেকে সবসময় গাড়ি ছুটছে। একপাশে পাহাড় আর অন্য পাশে ঢালু হয়ে চা বাগান। খুব গভীর না হলেও যদি ছিটকে পড়ে যায় দেখতে পাওয়া অসম্ভব। কিংশুক বলল, তাড়াতাড়ি এসো মেহুল, আমার মন বলছে তিতলি এখনো বেশি দূর যেতে পারেনি, আমরা গেলে ধরে ফেলতে পারবো। এমন পরিস্থিতিতে মেহুলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও দৌড়তে পারছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। কিংশুক ওর হাতটা ধরে বলল, কি হলো? তুমি এসো মেহুল, আমি একটু এগিয়ে যাচ্ছি। কিংশুক প্রায় দৌড়ে এগিয়ে গেল। তিতলি রাস্তার ধার ঘেঁষেই হাঁটছে আর কাঁদছে। প্রথমে তিতলি ওদের কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু আঙ্কেল আর মামাম এত ঝগড়া করছে দেখে খুব খারাপ লাগছিল। তাছাড়া মেহুল ওর গালে চড় মারতে ভীষণ মনে লেগেছিল ওর। ও বুঝতে পারেনি ও ঠিক কি ভুল করেছে। ওদের ঝগড়া করতে দেখেই ও নিঃশব্দে পালিয়ে এসেছিল। কাঁদতে কাঁদতে তিতলি ভাবলো, আমি আঙ্কেলের সাথে খেলতে আর দেখা করতেই তো এসেছি, এর জন্য মাম্মা আমাকে মারলো। তিতলি! কিংশুক কিছুটা দৌড়ে আসতেই তিতলিকে দেখতে পেয়ে গেল। সাথে সাথে জোরে চেঁচিয়ে উঠল, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? একটা গলা পেয়ে তিতলি দাঁড়িয়ে পড়ল। ঘুরে দেখলো আঙ্কেল, আর একটু পেছনে মাম্মা। দুজনকে দেখেই খুব রাগ ধরে গেল ওর। ওখানেই দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, কেন সবসময় ঝগড়া করো তোমরা? আমি তো দুজনকে ভালোবাসি। তাও মাম্মা তুমি বকা দাও শুধু। আমি যাবো না, একটুও যাবো না। তোমাদের সাথে কথা আমি বলবো না, খেলবো না। এতক্ষণে মেহুলও তিতলিকে দেখতে পেয়েছে, আর দেখা মাত্রই চিৎকার করে বলল, তিতলি, কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে মাম্মা, আর কখনো এরকমটা হবে না, প্রমিস। দাঁড়া, আমি আসছি। তিতলি এবারে দৌড়াতে শুরু করলো। মেহুল আরো জোরে বলতে লাগলো, কিংশুক ওকে ধরো, গাড়িগুলো কেমন ভাবে আসছে দেখো, আমার খুব ভয় করছে। কিংশুক ওকে ধরো। কিংশুক জোরে দৌড়ে গেল তিতলিকে ধরবে বলে। তিতলি দিশে হারা হয়ে ছুটছিল। এদিকে রাস্তার সামনে একটা বাঁক আছে, বাঁকের ওদিক থেকে যে গাড়ি চলে আসবে ভাবেনি কেউ। ওদিক থেকে একটা গাড়িও বেশ জোরে আসছিল। তিতলি গাড়িটার একেবারে সামনে করে ছিটকে গেল। গাড়িটার চালক সাথে সাথেই জোরে ব্রেক কষেছে, কিন্তু গাড়িটার সামনে
তিতলি সজোরে ধাক্কা খেয়েছে। সাথে সাথেই পড়ে অজ্ঞান হয়ে গেল তিতলি। কিংসুক আর মেহুলের দুজনের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। কিংসুক আঁতকে উঠে থমকে গেল আর মেহুল চিৎকার করে উঠল। কিংসুক 1 সেকেন্ড দাঁড়িয়ে আবার দৌড়ে ওর কাছে এসে বসে পড়ল। গাড়িটা থেকে ততক্ষণে দুটো ছেলে নেমে এসেছে। কিংসুক তিতলিকে কোলে তুলে ফেললো। ও দেখলো মাথাটা ফেটে গল গল করে রক্ত বের হচ্ছে। কিংসুক তিতলিকে বুকে চেপে ধরলো। না 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 না, এটা হতে পারে না। তিতলি, তিতলি কথা বল। এই তিতলি, এই। মেহুলো এসে ওখানে বসে পড়েছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই ও। তিতলির মাথা থেকে রক্ত বেরিয়ে কিংসুকের বুকের কাছে জামাটা লাল হয়ে গেছে। দুজনেই অঝরে কাঁদছে। কিংসুক হঠাৎ বলে উঠল, মেহুল, মেহুল তোমার ওড়নাটা দাও। ওকে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। দেরি করছো কেন? ওড়নাটা দাও আমাকে। কিংসুক, ও বেঁচে আছে তো? কিংসুক বলো না, আমার এটা বেঁচে আছে তো? আমি এটা কি করলাম? তিতলি মা, তিতলি তাকা না মা, আমার একবার দেখ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও মারবো না রে তোকে। তিতলি একবার তাকা না। কিংসুক ওড়নাটা নিয়ে তিতলির মাথায় বেঁধে দিয়েছে, কিন্তু প্রচুর রক্ত বেরোচ্ছে। যে লোক দুটো নেমে এসেছিল তারা ক্ষমা চাইছে বারবার, কিন্তু কিংসুক জানে তাদের কোনো দোষ নেই। তিতলি না দেখেই গাড়ির সামনে চলে গেছে। এবারে কিংসুক ওকে কোলে নিয়ে উঠে পড়ে। মেহুল হাবি যাবে অনেক কিছু বলে যাচ্ছে, কিংসুকের মাথায় কিচ্ছু ঢোকেনি। ও কোলে নিয়ে দৌড়ে হাসপাতালে চলে আসে। এখনই স্টিচ দিতে হবে। দেখি এখানে কিছু করা যায় কিনা। আমি নিজেই করবো। কিংসুককে ওভাবে হাসপাতালে ঢুকতে দেখে সবাই দৌড়ে আসে, কারণ মেয়েটা একটু আগেই এসেছিল এখানে। আর এখন হঠাৎ করে কি হলো? কিংসুক কারোর সাথে কোনো কথা বললো না, সোজা ভেতরে ঢুকে গেল। ওর পেছন পেছন আরো কয়েকজন নার্স দৌড়াদৌড়ি করে চলে গেল, কিন্তু মেহুল ভেতরে গেল না। ওর মাথা ঝিমঝিম করছে। হাসপাতালের সামনেই বসে পড়লো। নিজেকে দোষারোপ করতে থাকলো আর বলতে লাগলো, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। কি করলাম আমি? নিজের সবচেয়ে আদরের মানুষটাকে আমি এভাবে কষ্ট দিলাম। মেয়েটা বাঁচবে তো? কিংসুক, কিংসুক তিতলিকে ভালো করে দেখে তো। কিংসুক, তিতলি, আমি আর তোমাদের কারোর উপরে রাগ করবো না। কিংসুক, তিতলিকে তোমার থেকে সরিয়ে নেবো না কখনো। তুমি শুধু ওকে ভালো করে দাও। ও যত খুশি তোমার কাছে থাকবে, আমি কিচ্ছু বলবো না। তুমি যা চাও তাই হবে কিংসুক। শুধু শুধু আজকে তোমার মেয়েটাকে সুস্থ করে দাও তুমি। মেহুল জড় পদার্থের মতো হাসপাতালের আউটডোরের সামনেই বসে আছে। ওর চোখ দিয়ে অনবরত জল পড়ছে, কিন্তু নিজে অনুভব করতে পারছে না। বারবার তিতলির রক্তে ভেজা মুখটা দেখতে পাচ্ছে চোখের সামনে, আর শিউরে উঠছে। এত সুন্দর ফর্সা মুখটা রক্তে ভিজে টকটকে লাল হয়ে গেছে। কিংসুকের জামাটাও পুরো রক্তে মাখামাখি হয়ে গেছে। ওই দৃশ্যগুলো ফুটে উঠছে বারবার। মেহুলের ভয় লাগছে। ও ভাবলো, তিতলি বেঁচে আছে তো? ও আমাকে ছেড়ে চলে যায়নি তো? আমি রাগে এতটা অন্ধ হয়ে গেলাম যে এটাকে মারলাম আজকে আমি। খুব কষ্ট পেয়ে তো আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছে। আমাকে ছেড়ে যাস না রে তিতলি, যাস না আমাকে ছেড়ে। তুই ছেড়ে যে আমার আর কেউ নেই রে এখন। আমি এতদিন নিজেকে টেনে নিয়ে এসেছি শুধু যে তোর জন্য। তুই আমার জীবনে চলে এসেছিলিস বলেই তো জীবনে বাঁচার মতো একটা অবলম্বন খুঁজে পেয়েছিলাম আমি। তোকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারবো না রে মা। আমি তো বাঁচবো না। কিংসুক, কিংসুক তুমি মেয়েটাকে ভালো করে দাও। আমি তোমাদের দুজনের মাঝখানে আর কখনো আসবো না, কখনো তোমাদের দুজনকে আর আলাদা হতে দেবো না। কিংসুক একটু পরে বেরিয়ে আসে। ওকে দেখেই মেহুল দৌড়ে গেল। কোনো কথা বলতে পারলো না, শুধু সপ্রশ্ন চোখে তাকিয়ে থাকলো। কিংসুকের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বুকের কাছে জামাটায় রক্ত লেগে কিছুটা শুকিয়ে গেছে। এছাড়াও হাতের অনেক জায়গায় কপালে গালে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। তিতলিকে ও বুকে জড়িয়ে ধরেছিল, আর সেই জন্যই এরকম অবস্থা। কিংসুক মেহুলের কাঁধে হাত দিয়ে বলল, শোনো মেহুল, তিতলি। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিংসুক মেহুলের কাছে এসে দাঁড়িয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনের মুখটাই থমথমে হয়ে রয়েছে। এবারে কিংসুক বলে উঠল, দেখো, তিতলির মাথাটা অনেকটা কেটে গেছে, প্রচন্ড ব্লিড করছে। আমি ওকে এখানে রাখতে একটুও সাহস পাচ্ছি না। আর তাছাড়া এখানে সেরকম ভালো কোনো ব্যবস্থা নেই চিকিৎসার। ওকে আমি এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যাবো। তোমার তাতে আপত্তি নেই তো? আমি তোমার সাথে যাবো, আমাকে নিয়ে চলো। হ্যাঁ জিও। আচ্ছা আচ্ছা, শোনো, একটা গাড়ি লাগবে। হাসপাতালের অ্যাম্বুলেন্স এখন পাওয়া যাবে না, আমাদের অন্য গাড়িতে যেতে হবে। দাঁড়াও, দেখছি আমি কিছু ব্যবস্থা করা যায় কিনা। তিতলি, তিতলি কথা বলছে। না না, এখনো অজ্ঞান হয়ে আছে। এত রক্ত বেরোচ্ছে মেহুল, আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন শহর থেকে একটা গাড়ি পাই কিনা। যে ছেলে দুটোর গাড়ির সামনে তিতলি পড়ে গিয়েছিল তারা হাসপাতালে ছিল। বাচ্চা মেয়েটার কিছু হলো কিনা জানার জন্য তারা ওখানেই দাঁড়িয়েছিল। কিংসুকদের অবস্থা দেখে ওরা এগিয়ে আসে।
আচ্ছা, আমরা কি ওকে গাড়ি করে নার্সিং হোমে নিয়ে যাবো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে? আসলে আমরা দার্জিলিং যাচ্ছিলাম, আর কি যে হয়ে গেল, আমাদেরই খারাপ লাগছে, এমন একটা ঘটনা ঘটে গেল। না না, আপনারা যান, আমরা কিছু একটা ম্যানেজ করে নেব। না না, আপনি চলুন, আমরা গাড়ি ঘুরিয়ে নেব, আমাদের অসুবিধা হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা চলো। কোনো উপায় না দেখেই কিংশুক ওদেরকে গাড়ির জন্য হ্যাঁ বলেছিল। ওখানে গাড়ি পাওয়া যাবে কি যাবে না ও জানে না। কিংশুক কোনোভাবে দেরি করতে চায়নি। এদিকে মেহুল তো নিজের মধ্যেই নেই, ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। কিংশুকও বেশ উৎকণ্ঠার মধ্যে আছে, চাইছে নিজেকে সামলে নিতে কিন্তু পারছে না। এই ঠান্ডার মধ্যে ঘেমে একেবারে স্নান করে যাচ্ছে ও। এবারে ও মেহুলকে বলল, তুমি এখানে দাঁড়াও, বুঝলে? আমি রুমে যাচ্ছি একবার, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। রুমে? কেন, কি হলো? আমাকে একবার তিতলির সঙ্গে দেখা করতে দেবে, আমি ওকে একবার দেখবো। আমি তিতলিকে নিয়ে আসবো, তুমি দাঁড়াও। একটু দাঁড়াও, আমার কাছে বেশি টাকাও নেই, সেটাও গিয়ে নিয়ে আসি, জানি না কোথায় কি লাগবে। মেহুল অসহায়ের মতো তাকিয়ে আছে কিংশুকের দিকে। ও বলল, আচ্ছা তুমি এসো আমার সাথে। আসলে কিংশুক মেহুলকে একা রাখতে সাহস পাচ্ছে না, কারণ মেহুল যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে যাবে। এরপর কিংশুক রুমে এসে বেশ কিছুটা টাকা নিয়ে এলো। মেহুল চুপচাপ দেখছে, ওর নিজেকে একটা পাথরের মূর্তির মতো মনে হচ্ছে। কোনো কিছুতেই সাড়া পাচ্ছে না যেন, শুধু মনে হচ্ছে কিংশুক তিতলিকে ভালো করে দেবে। কিংশুক ওকে ডেকে বলল, মেহুল, তুমি তিতলির স্কুলের ব্যাগ আর ওয়াটার বটলটা এখানে রেখে দাও, ওটা হাতে করে নিয়ে করো না। মেহুল কিছুই করলো না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। এবারে কিংশুক এগিয়ে এসে ওগুলো নিয়ে নিল, নিজে একটা কোট চাপিয়ে নিল আর একটা মোটা চাদর বের করে মেহুলকে দিয়ে বলল, এটা তোমার কাছে রাখো, দরকার পড়তে পারে। মেহুল আগের মতোই স্থির হয়ে আছে। কিংশুক বুঝেছে মেহুল এমন করলে আবারও কিছু একটা বিপদ ঘটতে পারে, মেহুলকে কথা বলতেই হবে। কিংশুক ওর সামনে দাঁড়িয়ে বলল, তিতলি ভালো হয়ে যাবে, তাই না? তিতলি আমাদের দুজনকে ছেড়ে কোথাও যেতেই পারে না। কথাটা শুনে মেহুল আর দাঁড়িয়ে থাকতে পারলো না, কিংশুককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে কিংশুক, আমার ভুল হয়ে গেছে, আর আমি কখনো এমনটা করবো না। খুব রাগ হয়েছিল আমার, খুব। আসলে তিতলি কখনো আমাকে মিথ্যে কথা বলেনি, সেখানে আজ মিথ্যে বলেছে বলেই আমি রেগে গিয়েছিলাম। আর কোনোদিন আমি ওকে তোমার কাছে আসতে বাধা দেবো না। তুমি প্লিজ প্লিজ তিতলিকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা চুপ করো, চুপ করো, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তুমি আজ এত রাগলে কেন মেহুল? দেখলে তো রাগ কত খারাপ জিনিস, রাগ সবকিছু ধ্বংস করে দেয়। এটা তুমি আমাকে বলতে, আমি তোমার কাছ থেকে শিখেছি, আর আজ তুমি নিজেই ভুলে গেলে। কি করবো কিন্তু? এখন চুপ করো, আর কাঁদবে না, তিতলি ভালো হয়ে যাবে, আমরা দুজনেই আছি তো। চলো চলো, চলো। কিংশুক মেহুলকে টেনে নিয়ে বেরিয়ে আসে। মিনিট 10 মধ্যে ওরা গাড়িতে বসলো। সেই ছেলে দুটো সামনে বসেছে, পেছনের সিটে তিতলিকে নিয়ে মেহুল আর কিংশুক বসেছে। কিংশুক তিতলিকে কোলে নিয়ে বসেছে। হাসপাতালে ওকে কয়েকটা ওষুধ দিয়েছে রক্ত বন্ধ করার জন্য, মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, কিন্তু তিতলির জ্ঞান ফেরেনি। মেহুল ভয় কাঁপছে। এর আগে মেহুল যা হোক একটু কথা বলছিল, কিন্তু তিতলিকে দেখার পরে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কিংশুক কাকে সামলাবে সেটাই বুঝতে পারছে না। তিতলিকে কোলে নিয়ে মেহুলকে মাঝে মাঝে এক হাতে জড়িয়ে ধরছে আর বলছে, মেহুল একটু শান্ত হও, আমি আছি তো তোমার সাথে। আরো প্রায় 40 মিনিটের মধ্যে ওরা নার্সিংহোমে পৌঁছে গেল। মেহুল পুরো রাস্তাটা তিতলির দিকে তাকিয়ে এসেছে। এত কাঁদছে বলে ওর চোখটাও ব্যথা করছে। এইটুকু সময়ের মধ্যে মুখটা ফুলে গেছে, কিন্তু তিতলির থেকে এক মুহূর্ত চোখ সরিয়ে নেয়নি। যদি একবার তাকায় তিতলির অবস্থা এখনো আগের মতোই, কোনো সাড়া নেই। ভেতরে ঢুকে কিংশুক আগেই কথা বলে নিল। নার্সিংহোমে ডাক্তার ছিলেন। কিংশুক চেয়েছিল নিজের হাতে করতে, কিন্তু এটা তো ওর হাসপাতাল নয়, এখানে কিংশুক কিছুই করতে পারল না। নার্সরা তিতলিকে ভেতরে নিয়ে গেছে। সেই দুটো ছেলে তখনও দাঁড়িয়ে আছে। কিংশুক ওদেরকে চলে যেতে বললেও যায়নি। ওরা বলছে ওরা থাকবে। মেহুল আর কিংশুক রিসেপশনের সামনে বসে আছে। কিংশুক বলল, মেহুল, ডক্টর বলেছেন খুব সিরিয়াস কন্ডিশন, কারণ মাথা বেশ অনেকটাই কেটে গেছে, স্টিচ করতে সময় লাগবে। স্যার, রিসেপশনের মেয়েটি ওদের ডেকে বলল, ফর্মালিটিস গুলো মেনটেন করতে হবে আপনাদের। এই ফর্মটা ফিল আপ করে সই করে দেবেন প্লিজ। সাইন করো মেহুল। আমি পারবো না, আমার হাত কাঁপছে, তুমি করো। কিংশুক চুপ করে ভাবছে কি লিখবে রিলেশনের জায়গায়। এবারে রিসেপশনের মেয়েটা বলল, আপনারা কে হন বাচ্চাটির পেরেন্টস তো? কিন্তু মেহুল, যেটা সঠিক পরিচয় সেটাই লেখো কিংশুক। তিতলি তো এটাই দেখতে চেয়েছিল। কিংশুক আর দেরি না করে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিল। তাড়াতাড়ি করলো কারণ ও ভাবলো, যদি এরা তিতলির চিকিৎসা শুরু করতে দেরি করে, মেয়েটার কিছু হবে না তো। মাথায় খুব লেগেছে, ইস কিভাবে রক্ত বেরোচ্ছিল, সারা শরীরটা রক্তে ভিজে গেছে, কত কষ্ট পেল তিতলি। কিংশুকের একটু রাগ হচ্ছে মেহুলের ওপরে। ওর মাথায় এটাই ঘুরছে। আজ মেহুল যদি রেগে গিয়ে না মারতো, তাহলে হয়তো সিচুয়েশন এতটা খারাপ হতো না। তিতলিও মায়ের উপরে রেগে গেছিল, আর সেই সাথে আমরা দুজন ঝগড়া করছিলাম। এটা দেখেও ভীষণ দুঃখ পাচ্ছিল, তাই আমাদের কাছ থেকে দূরে যেতে চেয়েছিল। কেন যে ওকে একটু খেয়াল করলাম না, তাহলে আমার মেয়েটাকে এত এত কষ্ট পেতে দেখতে হতো না। কিংশুক ঘুরে দেখলো মেহুল আবারও গিয়ে বসে পড়েছে। কেমন যেন স্থির পাথরের মতো হয়ে গেছে। ওর অবস্থাও ভালো নয়। কিংশুক ভাবলো, মেহুলের উপর রাগ হচ্ছে ঠিকই, কিন্তু এটাও ঠিক, এইটুকু বয়সে কতটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে, কত কিছু সামনে নিয়েছে একা হাতে। কতটুকু বয়স ওর, আমার যে 8-9 মাসের ছোট। যেখানে আমি বাবার টাকায় ডাক্তারি পড়ে এসেছি,
কোনো আঁচ লাগেনি আমার গায়ে, কিন্তু ও আমার মেয়েটাকে বাঁচানোর জন্য একা লড়াই করেছে। না হয় একটু ভুল করেছে, না না, ওর উপরে আমি রাগ করবোই না। কিংশুক এবার আস্তে আস্তে গিয়ে মেহুলের পাশে বসলো। মেহুল। মেহুল চমকে ওঠে। মেহুলকে দেখে এমনিতেই কিংশুকের মনে হয়েছিল শরীরে রক্ত নেই, আর আজকে মুখটা যেন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ও করুণ গলায় বলল, তিতলি। মেহুল চলো আমরা ওদিকটায় যাই, একটু পরেই তিতলিকে নিয়ে চলে আসবে ওরা। এখন 2-3 দিন এখানেই থাকতে হবে তোমাকে তিতলির সাথে। তিতলি ভালো হয়ে যাবে তো? আজ আমার জন্য এরকমটা হলো, আমি যদি ওর উপরে এতটা রাগারাগি না করতাম তাহলে। মেহুল। মেহুল আবারও কাঁদতে শুরু করলো। কিংশুক হাতটা ধরে শান্ত করার চেষ্টা করলো। কিংশুক বলল, তুমি আবার নিজেকে দোষী ভাবছো? আমি অন্যায় করেছি তো, তেমন শাস্তিও পেয়ে গেছি। আমাকে যে মেহুল। কিংশুক এবার একটু ধমকে ওঠে। কি সব বলে যাচ্ছ তুমি? আজে বাজে বকছো কেন? তিতলির মাথায় খুব লেগেছে, অনেকগুলো স্টিচ দিতে হবে, কিন্তু ও সুস্থ হয়ে যাবে। মানুষের জীবনে বিপদ কি বলে কয়ে আসে? তুমি বারবার এভাবে নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমার আর একটু শক্তি নেই, মনে হচ্ছে আমি আর পারবো না, কিছু ভাবতে পারছি না। আমি এমন কেন হচ্ছে বলো তো কিংশুক? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি আমার কথা শুনে চলো শুধু। এখন এসো, তিতলির কাছে যাবো। তিতলি তিতলি সুস্থ হয়ে যাবে তো? আমরা দুজন আছি তো। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিংশুক মেহুলের হাত ধরে টেনে নিয়ে গেল। মেহুল যেন একটু অস্বাভাবিক হয়ে আছে। কিংশুক ওর দিকে তাকিয়ে রইল। ও মনে মনে বলল, তিতলি সুস্থ হোক, মেহুলকে আমি আর এত কষ্ট করতে দেব না। 6টা বছর ধরে মেয়েটার উপর দিয়ে কি না কি গেছে। আমি শুধু তিতলিকে নয়, মেহুলকেও ঠিক ওর সম্মানটা দেব। সবাই মিলে ওকে যতটা আঘাত করেছে ততটা আদর আর সম্মান ওকে আমি ফিরিয়ে দিতে চেষ্টা করবই। কিছুক্ষণ পর নার্সরা তিতলিকে কেবিনে দিয়ে গেছে। যেহেতু 3 দিন অবজারভেশনে থাকতে হবে তাই কিংশুক একটা কেবিন নিয়েছে। কিংশুক ডক্টরের সাথে কথা বলছে আর মেহুল চলে গেল কেবিনে। কিন্তু ও ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তিতলিকে দেখে পায়ের তলার মাটিটা ওর সরে গেল। ভয় তো কাঁপছিল, আরো ভয় পেয়ে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো। তিতলির মাথার চুলগুলো সব কেটে দিয়েছে ওরা। একপাশে গভীর ব্যান্ডেজ করা, এছাড়া সারা মুখটাতেই ব্যান্ডেজ করা আছে। সারা শরীরের চারপাশে 3টে নল লাগানো আছে, মুখে একটা অক্সিজেন মাস্ক। মেহুলের চোখ দুটো ঝাপসা হয়ে আসে। পড়েই যেত, কিন্তু দরজার হাতলটা ধরে ফেললো। ও দেখলো ভেতরে একজন নার্স আছে আর একজন ছেলে একটা খাতা হাতে নিয়ে কি সব নোট করছে। কিংশুক কেবিনের দিকেই আসছিল। সেই সময়ই মেহুলের মাথাটা ঘুরে গেল। ও ওই মুহূর্তে ভাবতে থাকলো, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? তিতলিকেও দেখতে পাচ্ছি না আমি। মেহুল কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? মেহুল কথা বলতেই পারলো না। কিংশুক বেডে শুয়ে থাকা তিতলির দিকে তাকালো। ডাক্তারি পরের দরুন এইরকম অ্যাক্সিডেন্ট কয়েকবার দেখেছে, পেশেন্টদেরও দেখেছে, তাই খারাপ লাগলেও চুপ করে থাকে। কিন্তু মেহুলের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। নার্স দেখতে পেয়ে এগিয়ে এলো। দেখে মনে হচ্ছে ক্যাটক্যাটে স্বভাবের। কাছে এসে বলল, উনি কে? বাচ্চাটির মা? হ্যাঁ। ওনাকে বাইরে নিয়ে যান এখনই। বাচ্চা মেয়েটা কিন্তু খুবই অসুস্থ। তার উপর মাকে এরকম অবস্থায় দেখলে সিচুয়েশন একেবারে ডিটোরিয়েট করবে। ওনাকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিন। মেহুল আঁতকে ওঠে। না, আমি বাড়ি যাবো না, আমি এখানে। কিংশুক বুঝেছে নার্স কেন বলছে। এসব জিনিস অনেকেই সহ্য করতে পারে না। কিংশুক বলল, আচ্ছা আচ্ছা মেহুল, এসো আমরা বাইরে যাই। না না না, আমি এখানেই থাকবো। তিতলির কাছে থাকবো আমি। মেহুল শোনো, তিতলি এখন ঘুমিয়ে আছে, ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে। আর আমরা তো থাকবোই, 3 দিন আমাদের এখানেই থাকতে হবে। একটু এসো আমার সাথে, আমরা আসবো আবার। মেহুলকে নিয়ে আবার নিচে চলে আসে কিংশুক। ও চিন্তা করে দেখলো, মেহুলের যা অবস্থা, ও যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে কেলেঙ্কারি বাঁধাবে, আর ডক্টর নার্সরা বকাবকি করবে। আগে ওকে একটু বোঝাই, তারপরে নিয়ে যাবো তিতলির কাছে। কিংশুক বাইরে এসে দেখলো সেই ছেলে দুটো ওখানেই দাঁড়িয়ে রয়েছে। কিংশুক জানিয়ে দিল, আচ্ছা শোনো তোমরা, এখন ভয়ের কিছু নেই, তবে 7টা স্টিচ করতে হয়েছে, তো তাই ওকে এখন এখানে একটু বেশ সাবধানে রাখতে হবে। সেরে উঠতে একটু সময় লাগবে। তোমরা অনেক উপকার করলে আজ। তোমরা এখন বেরিয়ে যেতে পারো, আমরা সামলে নেব। আসলে এমন একটা ঘটনা ঘটে গেল যে খুব দুঃখজনক। আপনারা সাবধানে থাকবেন। আমরা তাহলে রওনা দিই এবার। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। ছেলে দুটো চলে গেল নিজেদের গন্তব্যে। কিংশুক মেহুলের কাছে এসে বসলো।
মেহুল কপালে হাত রেখে বসে আছে, শুধুই কাঁদছে। কিংশুক পাশে বসে বলল, মেহুল, তুমি কি চাইছো? নিজেও অসুস্থ হয়ে এখানে ভর্তি হবে? তুমি এমন করলে কি করে হবে বলো? মেহুল ওখানেই কিংশুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আরো অনেকগুলো পেশেন্টের বাড়ির লোক বসে আছে ওখানে। কেউ কেউ তাকালো, কিন্তু বিশেষ অবাক হলো না, কারণ এখানে সবার পরিস্থিতি একই রকম। মেহুল কাঁদতে কাঁদতে বলল, তিতলির খুব কষ্ট হচ্ছে, আমার মরে যেতে ইচ্ছে করছে কিংশুক। আমি সুস্থ মেয়েটাকে এমন অসুস্থ করে দিলাম, আমার জন্য মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আচ্ছা চুপ করো, চুপ করো। কিংশুক ওর মাথায় হাত রেখে বলল, হ্যাঁ, ওর খুব কষ্ট হচ্ছে, আমি জানি। কয়েকদিন আরো হবে। তিতলিকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে, পেন কিলার দিয়েছে, তাই বুঝতে পারছে না। কিন্তু যখন জ্ঞানটা ফিরবে, তখন যন্ত্রণায় ছটফট করবে। তখন তুমি পারবে কি সহ্য করতে? নাহলে তুমি বরং বাড়ি ফিরে যাও, আমি ওর কাছে থাকবো। না না না, আমি থাকবো, আমি থাকবো। তুমি এরকমটা বলো না, আমি থাকবো ওর কাছে, আমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি ওর কাছেই থাকবো। তাহলে তাহলে কান্নাকাটি বন্ধ করো, বন্ধ করো। আমি শোনো শোনো, ভালো করে শোনো। আমি এতবার বোঝাচ্ছি তোমাকে, তুমি শুনছো না। এতদিন আমি তোমার পাশেই ছিলাম না, তাও তুমি সবটা সামলেছো, আর এখন ভেঙে পড়ছো কেন? ওর মাথায় এতগুলো স্টিচ পড়েছে, একটু কষ্ট তো হবেই। তুমি এরকম করলেও ঠিক থাকবে? মেহুল একটু শান্ত হয়ে বসলো। কিংশুক ওকে বোঝাতে চেষ্টা করছে। দেখো, তুমি আমার সামনে কাঁদছো ঠিক আছে, ওর সামনে একটুও কাঁদবে না। আমি কিন্তু খুব কড়া ডাক্তার, তুমি জানো না। কাঁদলে বাড়ি পাঠিয়ে দেবো, সেটা ভালো হবে? তুমি আমাদের কাছে থাকবে তো? মেহুল, ফর্মে যখন তুমি আমাকে বাবা হওয়ার অধিকারটা দিয়েই দিয়েছো, তাহলে দায়িত্বটা পালন করতে আমি আজ থেকেই শুরু করলাম, এবং এই দায়িত্ব আজীবন পালন করব, কথা দিলাম। মেহুল কিংশুককে দেখছে। আজ কিংশুক সত্যি অনেকটা বদলে গেছে। 6 বছর আগের চেনা কিংশুকের চাইতে এই কিংশুক অনেক পরিণত, অনেক ধীর স্থির এবং শান্ত মেজাজের একজন মানুষ। মেহুল জানে ও আগে এরকম ছিল না, বরং একটু রাগই ছিল। কথায় কথায় রেগে যেত, আর রেগে গেলেই মুখে যা আসতো 2-4 কথা শুনিয়ে দিত। তখন মেহুলও অনেকটাই শান্ত ছিল। কিংশুক রেগে গেলেও ও বোঝাতো। না মেহুল, এমন করলে আমি ওদের সাথে কাজ করবো না, আমার মাথা গরম হয়ে আছে খুব। দেখো কিংশুক, সবসময় মাথা গরম করলে হয় না, মাঝে মাঝে কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হয়। হঠাৎ কাউন্টার থেকে একজন ডেকে উঠল। চিন্তাটা ভেঙে গেল মেহুলের। মেহুল ভাবছিল সেই পুরনো দিন আর আজকের দিনটা। আজকে ঠিক উল্টোটা ঘটছে। মেহুল আগের মতো শান্ত আছে হয়তো, কিন্তু ভেতরে ভেতরে ওর মনের অনেক পরিবর্তন এসে গেছে। সবসময় একটা চিন্তা, সবসময় আনমনা হয়ে থাকে। তিতলিকে মানুষ করা, কাজ, টাকা পয়সার চিন্তাতেই রাতে ঘুম হয় না। তাই আগের মতো মেজাজ ঠিক রাখতে পারে না মেহুল। তিতলির ওপরেও রাগ দেখিয়ে ফেলে মাঝে মাঝে। আজকে প্রচন্ড রাগের মাথাতেই চটা মেরেছিল ও। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়াবহ হয়ে যাবে, মেহুল সেটা আন্দাজও করতে পারেনি। কিংশুক ওকে চুপ থাকতে দেখে কাঁধে হাত দিয়ে বলল, তোমার শরীর ঠিক আছে তো? তুমি আগের চেয়ে খুব রোগা হয়ে গেছো। খাওয়া দাওয়া যে ঠিক করে করো না, সেটা বুঝতেই পারছি। আজ সকালে কিছু খেয়েছো? আমার খিদে পাইনি। যতক্ষণ না তিতলি আমার সঙ্গে কথা বলবে, ততক্ষণ আমার গলা দিকে খাবার নামবে না। তার মানে সকাল থেকে কিছুই খাওনি? তোমাকে প্রথম দিন দেখেই বুঝে নিয়েছি তুমি ভালো নেই। যতই রাগ করো আর আমাকে চলে যেতে বলো, আমি কিচ্ছু ভুল ধারণা করিনি। তোমার নিজের দিকে তাকানোর সময় নেই, তাই তো? কিংশুক, থাক না এসব কথা। তিতলি ছাড়া এখন আমি আর কিছু ভাবতে চাই না। তিতলি না হয় তোমার একা মেয়ে, তুমি শুধু ওর কথাই ভাবো, কিন্তু আমাকে তো দুজনের কথাই ভাবতে হবে। সে তুমি আমাকে তাড়িয়ে দাও, অপমান করো, কথা নাই বলো, আমি ছেড়ে যাব না। আমি আবার তোমাদের কাছেই যাব, তোমাদের কথাই ভাববো। মেহুলের চোখে জল চলে আসে, মুখটাও ফিরিয়ে নেয়। কিংশুক আবার বলে ওঠে, চোখের জল লুকোনোর চেষ্টা করো না। আমি জানি তুমি মুখ ফিরিয়ে কাঁদছো। চলো এবারে যাই তিতলির কাছে, ওর কাছেই বসে থাকবো। আর আমাকে আজ রাতে থাকার পারমিশনটা দেবে তো? নাকি বলবে তুমি বাইরে থাকো, আমি মেয়ের কাছে থাকবো? মেহুলের চোখ দুটো একটু চকচক করে উঠল। কি যেন বলতে গিয়েও বলল না। কিংশুক সেটা ঠিক বুঝতে পেরেছে, আবারও বলে উঠল, না না, তোমারই মেয়ে। এখানে তো শুধু একটা ফর্মে সাইন করেছি। তোমার মেয়ে তোমারই আছে। আমি শুধু ওর কাছে থাকতে চাই 3 দিন। এই পারমিশনটুকু অন্তত তিতলির মামা না হয় আমাকে দিক। মেহুল মুখ নিচু করে থাকে। ওর খারাপ লাগছে। ও ভাবছে, কয়েক ঘন্টা আগে কিংশুককে কি অপমানটাই না করেছে। অথচ কিংশুক না থাকলে আজ তিতলিকে হয়তো হারিয়ে ফেলতাম, আর কখনো হয়তো দেখতে পেতাম না। যেদিন থেকে দেখা হয়েছে সেই দিন থেকে ছেলেটাকে আমি যা নয় তাই বলে গেছি, অপমান করেছি, মুখ দেখতে চাইনি, এমনকি বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেছি। কিন্তু কিংশুক একটুও রেখে যায়নি, বরং সব সময় আমাদের যেভাবে হোক সাহায্য করতে চেয়েছে। আমি তো আর আগের মতো নেই কিংশুক, সব হারিয়ে গেছে আমার, সবাইকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু কিভাবে এতগুলো দিন আমি পেরিয়ে এলাম আমি নিজেও জানি না। আজ আর কোনো আনন্দ, মজা, হাসি কোনো কিছু আমাকে স্পর্শ করে না। সবসময় মনে হয় আমি একজনে হেরে যাবো মানুষ। কি হয়েছে মেহুল? আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে।
যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিংশুকের কথায় মেহুল কোনো সাড়া দিল না। এবারে কিংশুক ওর হাতটা ধরে বলল, এই মেহুল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চোখে জল ফেলতে হবে না। এসো, মেয়েটা একা আছে, ওর কাছে যাই। আমার খুব ইচ্ছে করছে একবার ওকে দেখতে। চলো। ওরা দুজনে তিতলির কাছে চলে আসে। নার্স তখনও কেবিনের ভেতরেই আছে। কিংশুক আর মেহুল ঢুকলো কেবিনে। মেহুলকে ঢুকতে দেখেই নার্সটা ভুরু কুঁচকে তাকালো, একটু ক্যাটক্যাটে গলায় বলল, উনি ঠিক আছেন? আবার অসুস্থ হয়ে পড়বেন না তো? না না, উনি ঠিক আছে, আর অসুবিধা হবে না। আসলে মেয়েকে এভাবে দেখে একটু নার্ভাস হয়ে গেছিল, বুঝতেই তো পারছেন। তিতলি কেমন আছে? আমি একটু ওর কাছে যাব। কথাটা বলেই তিতলির কাছে এগিয়ে যায়। ওর মুখে তখনও অক্সিজেন মাস্ক দেওয়া আছে। পাশে অক্সিজেন স্যাচুরেশন দেখা যাচ্ছে। কিংশুক ভালো করে দেখলো ওকে, তারপর বলল, আমার মনে হয় অক্সিজেন মাস্কটা খুলে দিলেই ভালো হতো। অক্সিজেন স্যাচুরেশন, হার্ট রেট, পালস সব ঠিক আছে দেখছি। আমি কি খুলে দেবো? এই না 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 না, আপনি দাঁড়ান, আমি ডক্টরকে ডেকে দিচ্ছি। আপনি নিজে কিছু করতে যাবেন না। নার্স বেরিয়ে গেল। মেহুল তিতলির পাশে বসেছে, এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। মেহুল ভাবছে, এই ছোট্ট শরীরে কতগুলো ইনজেকশন দিয়েছে ওরা, আরো দেবে। স্যালাইন দেওয়া আছে। এখন ঘুমিয়ে আছে মেয়েটা আমার। ঘুম থেকে উঠেই তো কাঁদবে, তখন কি করে ওকে সামলাবো? মেহুল। মেহুলের কাঁধে হাত রাখে কিংশুক, তারপর এক দৃষ্টে তিতলির দিকে তাকিয়ে থাকে আর ভাবে, কিছুক্ষণ আগে কত হাসছিল, কত কথা বলছিল, শুধু আমার কাছে আসবে বলেই মিথ্যে কথা বলে বেরিয়ে এলো। কেন যে নিজেকে অসুস্থ বলতে গেল, আর এখন সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লো। ভাবলেই কেমন খারাপ লাগছে। কিংশুক একটু ঝুঁকে তিতলির দুটো ভ্রুর মধ্যেখানে চুমু খেয়ে নেয়। দুজনেই মনমরা হয়ে তাকিয়ে থাকে তিতলির দিকে। কয়েক ঘন্টা আগেও কিংশুক মেহুলের মধ্যে যে ব্যবধানটা ছিল সেটা এখন মুছে গেছে। তিতলির সাথে যেটা হয়েছে সেটা বাঞ্ছনীয় নয়, তবে এই একটা খারাপ পরিস্থিতি কিংশুক আর মেহুলকে সবকিছু ভুলিয়ে দিয়ে নতুনভাবে কাছাকাছি এনে দিয়েছে। ডক্টর এমন সময় কেবিনে ঢুকলেন। এসে তিতলিকে দেখে বললেন, মিস্টার কিংশুক, আপনি ঠিকই বলেছেন। তিতলির অক্সিজেন মাস্কের দরকার নেই, কারণ ওর শরীর এখন ঠিক আছে, ভালোই সাড়া দিচ্ছে। একটু পরে হয়তো ঘুমটা ভেঙে যাবে। মাস্কটা এখন খুলে দিন। নার্স অক্সিজেন মাস্ক খুলে দিল। তিতলির হাতে পায়ে মুখে কতগুলো জায়গায় কেটে গিয়েছিল। নার্স তুলো আর ওষুধ দিয়ে গেল। মেহুলের এত ভয় করছে যে ও হাতই দিচ্ছে না তিতলির গায়ে, শুধুমাত্র তিতলির ছোট্ট হাতের মুঠোয় নিজের একটা আঙুল রেখেছে। তিতলি মাঝে মাঝে কেঁপে উঠছে। কিংশুক খুব সাবধানে ওষুধটা ওর মুখে, গালে, পায়ে লাগিয়ে দিল। কিংশুক ওষুধ দিতে গিয়ে দেখলো মেহুলের চোখটা কেমন ছলছল করছে। ও ভাবল, মেহুলের সাথে কথা বলতে হবে, না হলে ও একেবারে ভয় কুঁকড়ে আছে। আবার কান্নাকাটি করলে। কিংশুক ঘুরে মেহুলের দিকে তাকালো। মেহুল তখনও তিতলিকেই দেখছে। কিংশুক বলল, মেহুল, এই মেহুল, বলো। এবারে আমাকে তিতলির কাছে থাকতে দেবে তো? হয়তো তুমি একা একা বাঁচতে শিখেছো, কিন্তু আমি শিখিনি। আমি তোমাদের ছেড়ে থাকতে চাই না। তোমার কোনো স্বীকৃতি আমার চাই না। তুমি সিঙ্গেল মাদার হয়েই থাকো। আমি তোমার কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, কিন্তু তোমাদের থেকে সরে যেতে বলো না আমাকে। কিংশুক, তুমি মেহুল, আমি সত্যি ভালো নেই গো। এই এই 3-4টে দিন তোমাদের দেখার জন্য ছটপট করেছি। তুমি রেগে যাবে বলে সামনে যেতে পারিনি। প্লিজ আমাকে একটু থাকতে দাও। আচ্ছা, তুমি যত ইচ্ছে রাগ দেখাও, তোমার এতগুলো বছরে যত রাগ জমে আছে আমাকে দেখাও, কিন্তু কিন্তু আমাকে থাকতে দাও, দূরে সরিয়ে দিও না। মেহুল আবারও মুখ নামিয়ে কাঁদছে। কিংশুক ওর কাছে এসে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলল, ওই পাগলি, কাঁদছিস কেন? মেহুল সাথে সাথে মুখটা তুলে তাকালো কিংশুকের দিকে। ওর মনে পড়ে গেল স্কুলের কথা। স্কুলে পড়ার সময় কোনো ব্যাপারে মনোমালিন্য হলে মেহুল কাঁদতে শুরু করত। তখন কিংশুক ঠিক এইভাবেই ওকে বলতো। চোখের জলটা মুছে মেহুল বলল, তোর মনে আছে সব? কিংশুক চুপ করে আছে। ওর চোখেও জল, গলাটা ওর ধরে এসেছে। ও ভাবল, কতদিন পরে মেহুল এইভাবে আমাকে তুই বলে ডাকলো। ওর মনটা ভীষণ নরম স্বভাবের ছিল। স্কুলে কেউ কিছু বলে দিলেই ঝগড়া করতে পারতো না, বা কাউকে 2-4 কথা শুনিয়ে দিতেও পারতো না। চলে আসতো আমার কাছে, তারপর বাচ্চা মেয়ের মতো চোখের জল ফেলতো। পুরোনো দিনগুলোর কথা কিংশুকের চোখের সামনে ভাসতে থাকে। কিংশুক সে সময়ও ওকে এইভাবেই বোঝাতো, তবে নিজে রেগে যেত তার মেহুলকে কেউ কিছু বলেছে জানতে পারলে। মেহুলকে শান্ত করে দিয়ে চলে যেত, দুটো কথা শোনাতে বা ঝগড়া করে আসতে। স্কুলের দিনগুলোতে মেহুলকে এভাবেই আগলে রেখেছিল কিংশুক। এত তাড়াতাড়ি ওর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এটা দুজনের কেউই আশা করেনি। কোথা থেকে একটা ঝড় এসে জীবনটাকে একেবারে এলোমেলো করে দিল দুজনের। কিংশুককে সরিয়ে দিল বহু দূরে, আর মেহুলের উপরে এক গাদা দায়িত্ব এসে পড়ল। 18 বছর বয়স থেকে এতটা দায়িত্ব মেয়েটাকে জীবনের অনেক সুখ থেকে বঞ্চিত করেছিল।
মেহুল নিজের ভাগ্য ভেবে সবটাই মেনে নিয়েছে, কিন্তু হাসতে ভুলে গেছে। সব সময় কষ্ট, অপমান আর যন্ত্রণাগুলোকে নিজের মধ্যে নিয়েই বেরিয়েছে। তাই আজ যখন কিংসুক এসে কিছুটা ভার কমাতে চেষ্টা করতে চাইল, মেহুল সেই অভিমানের বোঝাটা খুব সহজে সরাতে পারল না। কিংসুক মেহুলের দিকে তাকিয়ে আছে। তখনও চোখ দিয়ে হো হো করে জল পড়ে যাচ্ছে মেহুলের। কিংসুক একটু নিচু হয়ে ওর কানের সামনে এসে বলল, আর কত কাঁদবি তুই? সেই তো স্কুলের সময় থেকে দেখছি তোর চোখ থেকে জল পড়ছে। তোর চোখে এত জল কোথা থেকে আসে রে? একটু আমাকে ধার দে তো, আমার চোখ থেকে জল পড়ছে না ঠিক মতো। এবারে কথাগুলো বলতে বলতে কিংসুকও কাঁদছে। মেহুল বলল, কিংসুক, তোর সব এখনো মনে পড়ে? পুরনো কথাগুলো সব? তোর কথা আবার নতুন করে কি মনে পড়বে রে পাগলি? তুই তো সবসময় আমার মনেই আছিস। তুই শুধু বিশ্বাস হারিয়ে ফেলেছিস আমার উপর থেকে। অবশ্য আমার ফ্যামিলি তোর সাথে বিশ্বাসের এতটুকু দাম দেয়নি। মেহুল মাথাটা নিচু করে নিল। বাড়ির ঘটনাগুলো মনে পড়লে খুব কষ্ট হয় মেহুলের। কিংসুক বলে চলল, জানিস মেহুল, আমি সেদিন যখন নয়নের কাছে সবটুকু জানতে পারলাম, তখনই লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছিল আমার। বারবার শুধু ভেবেছি তোর সামনে এসে দাঁড়াবো কি করে। ক্ষমা চাইবার মতো মুখটাই তো ওরা রাখেনি। তোকে এতটা কষ্ট দিয়েছে ওরা, আমি যদি জানতাম রে, আমার তো ভাবলেই। তুই তুই ক্ষমা করে দে প্লিজ। আমি আমার বাবা মায়ের হয়ে ক্ষমা চাইছি তোর কাছে। কিংসুক মেহুলের হাত দুটো ধরতেই ও ছাড়িয়ে নিল, মুখটা ঘুরিয়ে বলল, তোর সাথে কথা বলতে ইচ্ছা নেই আমার, কথা বলবো না যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর গায়ে হাত দেবো না। তুই এখন খুব বুঝদার হয়ে গেছিস, একা পথ চলতে শিখে গেছিস, অনেক ম্যাচিওর হয়ে গেছিস। কিন্তু তিতলিকে জড়িয়ে ধরতে দিবি? ওকে যদি তুই সরিয়ে নিস তাহলে দেখিস কি করি। কি করবি তুই? দেবো না ওকে আমি, ও তো আমার মেয়ে। এতদিন তুই জানতিস নাকি যে তিতলি আছে? হ্যাঁ, আজ তাহলে তোর এত দরদ কিসের রে? কোথা থেকে না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছিস তুই? এতদিন জানতাম না তো কি হয়েছে। তিতলির যেদিন জ্বর হয় সেদিন কি বলেছিলাম তোকে? রাগ আর অভিমান করে তুই মাথা মোটা হয়ে গেছিস, বলেছিলাম কি বলিনি? আর তিতলি যেহেতু তোর মেয়ে, তাই ওকে মেনে নিতে কোনো আপত্তি নেই আমার। আমি এখনো জানি মেহুল আমার, আর সারা জীবন সেটাই ভাববো। কিংসুক, মেহুল তাকিয়ে আছে কিংসুকের দিকে। তুই থাকবি? কেন? যা বললাম সেটা বিশ্বাস হচ্ছে না তো? না, আমি আর কাউকে বিশ্বাস করি না। কিন্তু কেন? সবাই খারাপ, সবাই। মেহুল, আমি যে তোর জন্য কতটা খারাপ হতে পারি সেটা তুই জানিস না। আর আমি জানতেও চাই না। হয়ে গেছে আমার। এখন যা তো চোখের সামনে থেকে আমার ভালো লাগছে না কিছু। তোর সাথে কথা বলতে আরোই আমার ভালো লাগছে না। তুই জানা একটা জিনিস দেখবি? আবার কি? বল না, দেখবি কিনা? ইচ্ছে হলে দেখা, না হলে যা তো। আমার ভালো লাগছে না, প্লিজ বিরক্ত করিস না। এই নে। এবারে কিংসুক পকেট থেকে একটা রুমাল বের করে ওর সামনেটায় ধরে। আমার মুখ দেখতে হবে না, এটা বরং চোখে বেঁধে বসে থাক। আমি কিন্তু তোদের দুজনকে দেখবো সারাদিন ধরে। কি করার আছে করে নে। মেহুল রুমালটার দিকে তাকালো। ও দেখলো রুমালের এক কোণে এম লেখা আছে। কিংসুকের দিকে তাকিয়ে বলল, এম লেখা? এতক্ষণ আপনারা শুনছিলেন একলা পথের লড়াই সিরিজের বিশেষ 10ম পর্ব। বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই গল্পের 10টি পর্ব পার করে ফেললাম। 1 নম্বর পর্ব থেকে শুরু করে আজকের এই 10 নম্বর পর্ব পর্যন্ত আপনাদের যে অভাবনীয় সাড়া এবং ভালোবাসা আমরা পেয়েছি তা শব্দে প্রকাশ করা অসম্ভব। পাহাড়ের আঁকাবাঁকা পথে একলা মায়ের এই সংগ্রামের প্রতিটি ধাপে আপনারা আমাদের সাথে ছিলেন, সাহস জুগিয়েছেন। এজন্য আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লেগেছে? মা আর মেয়ের জীবনের এই নতুন মোড় কি আপনাদের হৃদয়ে দাগ কাটতে পেরেছে? আপনাদের প্রতিটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী পর্বগুলো তৈরির শক্তি যোগায়, তাই নিজের অনুভূতি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের এই বড় মাইলস্টোনটি উদযাপন করতে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আর যারা আজ প্রথমবার আমাদের অডিও স্টোরি বাড়ি চ্যানেলে এলেন, তারা নিয়মিত এমন সব জীবনমুখী গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে 11তম পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ।